থাকে তাহলে তোমাদের বউরাও তোমাদের মাথার ওপর পা তুলে নাচবে। স্বামীদের যদি রাগ না থাকে তাহলে তোমাদের বউরাও তোমাদের ভেড়া বানিয়ে রাখবে। স্বামীদের যদি লাজ লজ্জা বোধ না থাকে তাহলে তোমাদের বউরাও ছোট ছোট প্যান্ট জামা পরে নির্লজ্জের মতো নগ্ন সমাজের নগ্ন পোস্টার হয়ে যাবে। পরপুরুষের সঙ্গে সঙ্গ দেবে, তখন চোখের সামনে সবকিছু দেখতে পেয়েও না দেখতে পাবার ভান করে বলবে নেই নেই, আমার দৃষ্টি শক্তি নেই নেই। অন্ধ হয়ে থাকতে হবে, অন্ধ হয়ে থাকতে হবে। হোয়াট? তুমি আমাকে অপমান করছো? মান অপমান জ্ঞান যদি থাকতো তাহলে লক্ষ্মী পুজোর বিসর্জনের দিন এই পোশাক না পরে গরদের শাড়ি, হাতে শাখা, সিঁথিতে সিঁদুর পরে লক্ষ্মীশ্রী হতে অলক্ষ্মীর সাজে সেজে এই সংসারটাকে লক্ষ্মী ছাড়া করতে না গো। তবে রে, তুমি কি করলে বৌদিমণি? তুমি তোমার স্বামীর গালে চড় মারলে? হ্যাঁ মারলাম। এরপর যদি আমার সঙ্গে বাদরামি করে বাদর চড়ান চড়াবো। এই বাড়িতে তো আরো একটা ছেলে আছে, সে তোর মতো ভেড়া নয়। ওর কপাল ভালো, এখনো ওকে মেনে নিয়ে সংসার করছি। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না, ওকে গাইতে দাও। ওর গড, শালা আমি গান গাইলে কুত্তায় তারা করে। হঠাৎ এগান কেন গাইছো বলে? দাদা, দাদার জন্য বড় কষ্ট হয় বৌদি। বোকা মানুষটাকে সবাই অপমান করে, সবাই ওকে মারে, তবু কেন যে ওর জ্ঞান বুদ্ধি হয় না খেয়ে জানে। আচ্ছা দাদা, তুমি কি গো, তুমি আমার মতো হতে পারো না? দেখো বৌদি, তোমার বউ কিন্তু আমাকে বেশি ভালোবাসে। তুমি বৌদির স্বামী না আমি বৌদির স্বামী বলো তো? শুধু বৌদি আর আমি দুজনেই খুব ভালো মানুষ বলে এই সমাজের কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারে না। হ্যাঁ, পাখিটার বুকে যেন যেমন বৌদির চরিত্র তেমন আমার চরিত্র। সালা আমরা দুজনেই দুশ্চরিত্র। একদম সত্যি কথা বলেছো। সত্যি তোমাদের চরিত্রের প্রণাম। এত মদ খেয়েছো, কি বলছো কোনো হুঁশই নেই? কেন, আমি কি ভুল কিছু বলেছি? যা সত্যি তাই বলেছি। কি বলছো পোলাই? তুমি আমি দুশ্চরিত্র? কোন শালা বলে আমি দুশ্চরিত্র? আমি তোমার দেওর, তাই তো সবসময় তোমার চোখে চোখে রাখি, নইলে সমাজের রাক্ষসেরা কবে তোমার সর্বনাশ করে দিত। এই আমার দেবতার মতো দাদা, তুমি আমার প্রণাম নিও দাদা, কোনো টেনশন করো না। আমি থাকতে কেউ বৌদির সর্বনাশ করতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছো ছোটদাদা বাবু। মদ খেয়ে মাতাল হয়ে একেবারে মনের কথা বাইরে বার করে দিয়েছো। বৌদিমণি, তুমি এই চৌধুরী বাড়ির বড় বউ, তাই এমন কোনো কাজ করো না যাতে বাড়ির সম্মানটা নষ্ট হয়। একটা কথা মনে রেখো, সম্মান কিন্তু কেউ কাউকে এমনি এমনি দেয় না, সেটা নিজেকে অর্জন করে নিতে হয়। সত্য। এই চৌধুরী বাড়ির চাকর সত্য সত্য কথাই বলবে, সত্য বইকে মিথ্যে বলবে না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে যে শপথ বাক্য পাঠ করা হয়, আমার জন্মানোর সাথে সাথে সে বাক্য আমি পাঠ করে এসেছি। তাই আমার কাছ দিয়ে কোনোদিনও মিথ্যে পাবেন না, যেটুকু পাবেন সত্যই পাবেন। এই শালা সত্য এবারই চাকর নাকি এবারই ছেলে মেয়েদের গৃহশিক্ষক? প্রশ্রয় পেয়ে বাড়ির চাকরও মাথায় উঠে বসেছে, বুঝতে পেরেছো? প্রশ্রয় পেয়ে যেমন তুমিও ধরাকে সরাজ্ঞান করছো। একদম বাজে কথা বলবে না। বাজে কথা না বলে কাজের কথাই বলছি, শোনো। জানি না কেন আমার মা, তোমার বাবা যখন পণ দিতে পারেনি বলে বিয়ে ভেঙে গেছিল, তখন তোমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে এসেছিল। সেই আমি ভাবিনি গো তোমার হাতে আমার লাঞ্ছিত হতে হবে। তোমার তোমার আমার সঙ্গে মিশতে হবে না। তবু হাত জোর করে অনুরোধ করে বলছি, নিজের জীবনটা নিয়ে তুমি জুয়া খেলো না। মানে? নেই নেই
আমার যে কোনো কথার মানে নেই নেই। যদি থাকতো তাহলে সবাইকে বুঝিয়ে দিতাম, গৃহবধূরাই শুধু অত্যাচারিত হয় না, গৃহস্বামীরাও অত্যাচারিত হয়। ডিভোর্স শুধু স্বামীদের অত্যাচারে হয় না, তোমার মতো অলক্ষীরাও তার জন্য সমান দায়ী। হারাধন, নেই নেই, ধন সম্পত্তি অর্থ আমার কিছুই নেই, তাই তো তোমার মনের মতো আমি নই। আমি হারাধন, আমার জীবনের সব কিছু হারিয়ে গেছে, তাই তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিছুই নেই। বৌদি দাদা কি বলে গেল? এত নেশা করলে বুঝবে কি করে? কি হলো, এমন করে হাসছো কেন? নেশা কি বেশি হয়ে গেছে? কে বলেছে আমি নেশা করেছি? মদ খেয়েছি? মানে তুমি এক ফোঁটা মদ না খেয়েও মাতালের অভিনয় করেছি। আরে নেশা তো আমার একটাই, সেটা হলে তুমি। সবাই জানবে আমি মাতাল, কিন্তু আমি তো জানি আমি কি মাতাল নই, মাল। শুধু একটাই কথা, তোমার আমার অবৈধ সম্পর্কের কথা কাউকে বলা যাবে না। কিন্তু আমাদের ফিউচার, আই মিন ভবিষ্যৎ, আমি বানিয়ে দেবো। প্রথমে দাদাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, তাহলে 16 আনা সম্পত্তির মালিক হব আমি। তারপর বাবা মা কায়দাবাজি করতে এলে বাবা মাকেও পৃথিবী থেকে সরিয়ে দেবো। প্রলয়, আরে সবটাই করবো তোমার জন্যে। দেখো দাদা বলে বলা আমি মাতাল, তাই মা তোমাকে বিশ্বাস করে সমস্ত সম্পত্তি তোমার হাতে তুলে দেবে। তুমি শুধু দাদার খাবারে বিষ মিশিয়ে নেবে দাও, বাকিটা আমি বুঝে নেবো। কি বুঝে নেবে? মায়ের উইক পয়েন্ট, মা দ্বিতীয়বার বিয়ে করেছে, আর আমি যতটুকু জানি বাবা মাকে বিয়ে করেছে মায়ের সম্পত্তির লোভে। ওই পয়েন্ট আমি এমন হাতুড়ির ঘা মারবো, দেওয়ালে পেরেক পুরো ঢুকে যাবে। তারপর সমস্ত সম্পত্তি আমার হাতের মুঠোয় চলে রে। তুমি আমি, আমি তুমি, তুমি আমি। তুমি আমাকে এত ভালোবাসো? এই, ভালো না বাসলে আজ পর্যন্ত আমার কটা বাচ্চা নষ্ট করেছো? ভালো না বাসলে কোনো পুরুষ কোনো মহিলাকে পর পর বাচ্চা দেয়? বোকা হয়ে বোঝে না। বুঝি প্রলয়, বুঝি, তাই তো স্বামীকে পাত্তা না দিয়ে তোমায় ভালোবাসি। তোমার এই ভালোবাসার মূল্য প্রলয় চৌধুরী নিশ্চয়ই দেবে। সবাই জানবে তুমি আমার বৌদি, বাট তুমি আর আমি তো জানি যে তুমি আমার মিষ্টি বউ। তুমি আমার মিষ্টি স্বামী। আসামি, আসামির কাঠগড়ায় তুলবো দাদাকে, কি করে বলো তো? থানা, পুলিশ, কোর্ট, আদালতে দাঁড়িয়ে বলবো আমার স্বামী আমাকে অত্যাচার করে, তাহলে জেলে পচে মরবে, আর আমরা দুজনে এনজয় করবো। এনজয়। প্রলয়, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুলা হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাৎ ভুলে ভুলা হয়ে যায়। মায়া বিরাট মাতাল সাথে আজমনে মো সজম সাথে। মায়া বিরাট মাতাল সাথে আজমনে মো সজম সাথে। দীপ নিভিয়ে ঝড়তে পয়সা এত কাছে দুজন প্রেম ভরা যৌবনে বাহ, চমৎকার! আজ এই কোজাগরী লক্ষ্মীর বিসর্জন লগ্নে চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী অর্ধনগ্ন পোশাক পরে স্বামীকে কাঁদিয়ে দেওরের সঙ্গে নোংরামি করছে। ছি ছি ছি! বৌদি, বৌদি তুমি তো আমার মায়ের মতো। আমি এইভাবে মদ খেয়ে পার মাতাল হয়ে যাচ্ছি, তুমি আমাকে শাসন করতে পারো না। আমি তো ভালো হতে চাই বৌদি, ভালো হতে চাই। এ আমি কি শুনছি? তুমি যদি সত্যি আমাকে শ্রদ্ধা সম্মানের চোখে দেখো, আজ থেকে আর কোনোদিন মদ খাবে না। চেষ্টা করবো বৌদি, তোমার কথার মান্যতা দেওয়ার আমি চেষ্টা করবো। শুনে খুব ভালো লাগলো।
চৌধুরী বাড়ির সম্মান তাহলে কিছুটা হলেও বাঁচবে। আপনি এলাম তোমার মায়ের সঙ্গে দেখা করতে। কেন? গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে ধান তারা মাঠে চাষ করেছে, সেই ধান কেটে নিতে তোমার মা যেন লোকজন নিয়ে মাঠে না যায়। আমি যাব। আমার জমির ফসল আমি কেটে আনবো, তাতে বাধা দেওয়া তুমি কে? সে কি, আপনি জানেন না আমার নাম সেবা দাস? এই জনগণের সেবা করাই আমার কাজ। তাই তো সেই জনগণের প্রতিনিধি হয়ে বলতে এসেছি, সাবধান, খুব সাবধান। এই চৌধুরী বাড়ির সম্মান যদি অটুট রাখতে চান, তাহলে গরিব মানুষের ফসল আপনি দখল নিতে যাবেন না। আমি বিন্দু রানী আইন হাতে নিয়ে আমি একটা একটা করে পা ফেলি। তাই তোমার মতো একটা সাধারণ মানুষের কথায় আমার পথ চলা বন্ধ হবে না। জমি কাগজে কলমে আমার, তাই জমির ফসল আমি কেটে আনবো। ক্ষমতা থাকে তো তুমি আমায় বাধা দেবে? ক্ষমতা আছে কিনা সেটা জমিতে ধান কাটতে গেলেই বুঝতে পারবেন। খবরদার, আমার মায়ের মুখের উপর একদম কথা বলবেন না। টাকা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। সেটা আপনারা পারবেন, কিন্তু প্রতিবাদকে আপনারা থামিয়ে রাখতে পারবেন না। তাই তো গ্রামের মানুষকে নিয়ে গড়ে তুলবো আমি প্রতিবাদের ঝড়, যে ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাবে। সাবধান, খুব সাবধান। প্রলয়, এই জানোয়ারটা কি বলছে শুনতে পাচ্ছিস? পাচ্ছি মা, পাচ্ছি। তোমার প্রলয় এবার প্রলয় কাণ্ড ঘটাবে। আমাদের জমি আমরা ফসল কাটবো, কেউ বাধা দিতে এলে রক্ত গঙ্গা বইয়ে দেবো। আমি থানায় যাব। থানায় যেতে হবে না, থানা থেকে পুলিশ হাজির হয়ে গেছে। আরে আসুন আসুন নবীন বাবু, ঠিক সময় আপনি এসে গেছেন। আরে আসবো না, আপনার বাড়িতে এত ধুমধাম করে মা লক্ষ্মীর বিসর্জনের অনুষ্ঠান, আর আমি তো জানি এই সব সমাজ বিরোধীরা হিংসা করে আপনার সাথে ঝামেলা করবে, তাই এদেরকে এখান থেকে হাঁটিয়ে দিতে আমি নিজেই চলে এলাম। কি বলছেন স্যার? আমি কি বলছেন স্যার? পুলিশের খাতায় আপনি সমাজ বিরোধী। এই বাড়ির শান্তিপূর্ণ অনুষ্ঠানে আপনি কেন এসেছেন? আপনার মাথা ঠিক আছে স্যার? অনিমন্ত্রিত হয়ে এ বাড়িতে আসার কারণটা কি? কারণটা বুঝতে পারবেন ওই দক্ষিণ মাঠে জমিতে ধান কাটতে গেলে। কবে রে শুয়োরের বাচ্চা! অত্যাচার, অত্যাচার, অত্যাচার। আর কত সহ্য করবে সাধারণ মানুষ? এবার প্রতিবাদের ঝড় তুলবে শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত যারা। সব বাধা ভেঙে লৌহ কপাটের দরজায় আঘাত আনবে আঘাত, গর্জায় উঠবে মোদের হাতের খাড়া। তাই সাবধান অত্যাচারী দল, ভেবো না গরিব মানুষ এত দুর্বল। মরা মানুষের মিছিলে গিয়ে এসে চিৎকার করে বলবে, আমাদের রক্তে তৈরি হয়েছে তোমাদের এই দালান বাড়ি। তখন ভয়ার্ত চোখে দেখবে দাঁড়িয়ে আছে সারি সারি যারা অত্যাচারী। পারবে কি দিতে জবাবদারি? পূর্ণিমা মা আমার। বাবা তুমি থামবে না, তুমি থামবে না বাবা। তোমার প্রতিবাদের মিছিলের সামনে দাঁড়িয়ে তোমার মেয়ে পূর্ণিমা বলবে, জাগো জাগো অত্যাচারে নিপীড়িত মানুষ, তোমাদের সামনে আমি আছি। কালো মানুষকে তিল তিল করে না মেরে একবারই মারো। অফিসার, আপনার সামনে এসব কি হচ্ছে? ওকে এখান থেকে হটান। আমি দেখে নিচ্ছি ম্যাডাম, আমি দেখে নিচ্ছি। এই আরে এই ছুরি, চুপচাপ এখান থেকে চলে যাও, নইলে কিন্তু। এই অফিসার, এই চৌধুরী বাড়ি থেকে কত টাকা মাস ওহারা পান? বাজে কথা একদম বলবেন না, আমি ঘুষ খাই। তা আপনি কি খান? সাধু বাবা, গোবিন্দভোগ চালের পায়েস, পাবলিকের মার খেয়েছেন। ঘুষ খেয়ে খেয়ে তো বুড়িটা বেশ মোটা করে ফেলেছেন দেখছি। খুব শীঘ্রই কিন্তু জেগে ওঠা মানুষ ওটা ফাঁসিয়ে দেবে। আরে তার মানেটা কি? জ্ঞান থাকলে বুঝতে পারতেন। পুলিশের পোশাক পরে হাত পেতে ঘুষের টাকা ভিক্ষে না নিয়ে থালা হাতে রাস্তায় নামতে পারতেন তো অন্তত পক্ষে সম্মানটুকু পেতেন। ওই মাগি, তোর গলার আওয়াজ বন্ধ করবে? যে ভাষাটা আপনি আমাকে বললেন সেই ভাষাটা আপনি আপনার মাকে বলতে পারবেন? আমার মনে হয় যে মা এরকম একটা জঞ্জাল সন্তানের জন্ম দিয়েছে, এই ভাষাটা সেই মায়েরই শোনা উচিত। তোমার এত বড় সাহস! আমার সাহসের আগে আমি আপনার সাহসের তারিফ করি। কোন সাহসে এরকম একটা জঞ্জাল সন্তানের জন্ম দিয়েছেন মনে রাখবেন।
মনে রাখবেন, এই সন্তান জন্ম দেওয়ার সময় যে প্রসব যন্ত্রণা আপনি সহ্য করেছেন, তার থেকে অনেক অনেক বেশি যন্ত্রণাই ছেলে আপনাকে দেবে। তার জন্য প্রস্তুত থাকুন। চলো বাবা। হ্যাঁ চলো মা। বাউরিপাড়ার মিটিংয়ে যেতে হবে। মার বিরুদ্ধে আমি কিচ্ছু করতে পারবেন না। হয়তো অনেক রক্ত পড়বে, অনেক লাশ পড়বে, কিন্তু রক্ত দিয়ে ওরা ওদের অধিকার ঠিক আদায় করে নেবে। ওরা সেই মন্ত্রে দীক্ষিত হচ্ছে। কোন মন্ত্রে? আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানবো না। আমরা পরাজয় মানব না, দুর্বলতাই বাঁচতে শুধু জানবো না। আমরা চিরদিনই হাসি মুখে উঠতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিঘাত করতে জানি। কি বুঝলেন অফিসার? বুঝলাম বুঝলাম, সবে বুঝলাম। এবার আমি ওদের বুঝিয়ে দেবো, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 22। ভেরি নাইস ভাবে বাপ বেটিকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে হাজতে ঢোকাবো। এটা আমি আপনাদের সবাইকে কথা দিয়ে গেলাম। চলি ম্যাডাম। কিন্তু আমার মনে হয় ওই বাউরিপাড়ার সবাইকে টাইট দিতে এক গুন্ডাকে ভাড়া করে আনা দরকার, যে পারবে ওই জমি দখল নিতে। তুমি কোন গুন্ডার কথা বলছো রাখি? আমি একজনের খোঁজ পেয়েছি মা, যে সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে এসে বাঘের সঙ্গে লড়াই করে ওই গ্রামবাসীদের বাঁচিয়েছে। সুন্দরবন অঞ্চলে সেই রাজা বাবু। রাজা বাবু? ইয়েস, রাজা গুন্ডার নাম আমি অনেক শুনেছি। ওই রাজা গুন্ডার নাম্বারটা আমি জোগাড় করেছি মা, নিয়ে নাও। নাম্বারটা বল। 98310 98310 77179 77179। রিং হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি বিন্দু রানী বলছি। রাজা 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 রাজা। কি বলছেন? আপনার প্রবলেম সলভ করতে আপনার গ্রামে আমাকে যেতে হবে? কি প্রবলেম হয়েছে আপনার? না না, আপনি আমায় নিঃসংকোচে বলতে পারেন। আমার নিজস্ব চাষের জমি চাষিরা জোর করে দখল নিয়ে নিচ্ছে। আমি মহিলা বলে ওরা আমাকে জমিতে যেতে দিচ্ছে না, তাই আমি তোমার শরণাপন্ন হয়েছি রাজা। জমি ফিরে পেতে তুমি যদি আমায় সাহায্য করো। আমি নিজে আপনার গ্রামে যাব। আপনার গ্রামে গিয়ে আপনার সব জমির দখল আমি আপনাকে করিয়ে দেবো। বিশেষ করে আপনি যখন মহিলা, আপনার জন্য আমি জান দিয়ে দেবো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো রাজা। না না, কৃতজ্ঞতা দেখানোর দরকার নেই। ফেলো কড়ি মাখো তেল। তুমি কি আমার পর? বলেন, এই টোটাল কাজের জন্য আপনি আমায় কত টাকা দেবেন? কি বলেন? আরে না না, 2-1 লাখ টাকার জন্য রাজা কাজ করেন। টোটাল কাজের কন্ট্রাক্ট 5 লাখ টাকা, 2 লাখ টাকা অ্যাডভান্স। যদি রাজি থাকেন তো বলুন, কুইক অ্যাকশন শুরু হয়ে যাবে। কি বলেন? রাজি আছেন? ওকে ওকে, ডান। মাগালে এই জন্য সকাল সন্ধে নিজে হাতে ফুল জল দিয়ে তোকে পুজো করি। যখনই আমার পকেট খালি হয়ে যায়, তখনই একটা নতুন কাজের অর্ডার আমার হাতে চলে আসে। SMS। আরে বাহ, কথা বলতে না বলতেই 2 লাখ টাকা অ্যাডভান্স ফোন পে করে দিয়েছে। পার্টি খুব মালদার মনে হচ্ছে। মাগালে এই কাজে যদি আমি সফল হতে পারি, তাহলে তোকে আমি জোড়া পাঁঠা পুজো দেবো মা। তুই শুধু তোর আশীর্বাদের হাতটা আমার মাথার উপর রাখিস মা। আবার SMS। আচ্ছা, কোথায় যাব, কিভাবে যাব, তার পুরো ঠিকানাটা দিয়ে দিয়েছে। খুব ভালো, চলি রে মা। যদি ইচ্ছে হয় আবার তোর কোলে আমাকে টেনে নিস। আর যদি আমি ওই বিন্দু রানীর স্পটে গিয়ে ফিনিশ হয়ে যাই, তাহলে তুই কিন্তু তোর এই পাগল ছেলের পুজো আর কোনো দিনও পাবি না। কিরে মা? তোর জন্য আমি এত কাঁদি, তোকে আমি এত ডাকি, তবু একটিবার আমার ডাকে সাড়া দিস না কেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সাধক বামাখ্যাপা, এরা সাধু সন্ন্যাসী ছিল বলে ডাকে সাড়া দিয়েছিস। আমি তোর গুন্ডা ডাকাত ছেলে বলে আমার ডাকে সাড়া দিবি না? তবে জেনে রাখ মা, তোর সাড়া না নিয়ে কিছুতেই আমি ওই কাজে যাব না। কি বললি? তবুও তুই আমার ডাকে সাড়া দিবি না? তোর এত জেদ? আচ্ছা বেশ, তুই যদি আমার ডাকে সাড়া না দিস, আমি এখানে মাথা ঠুকে রক্ত দেবো। কিন্তু তুই তোর সন্তানের রক্ত খাবি? তুই
তুই তোর ছেলের রক্ত খাবি, এই তোর ইচ্ছে? বেশ, তবে তাই হোক। নে রক্ত খাকি, তুই তোর ছেলের রক্ত খা। শান্ত হওয়া বৎস। ওরে কাদের ছিলি, আমি দেখা দিই বা না দিই, তোর ডাকি সাড়া দিই বা না দিই, আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। ওরে আমি যে মা, ভালোর মা, খারাপের মা। কি শান্তি! আমার কিচ্ছু চাই না। মা আমার সঙ্গে কথা বলেছে, মা আমাকে দেখা দিয়েছে, আমি আর কিচ্ছু চাই না রে মা, আমি আর কিচ্ছু চাই না। আমি যে কাজে যাচ্ছি সেই কাজে আমি যেন সফল হতে পারি মা। তবে একটা কথা মনে রাখি, কোনো দিন কোনো অন্যায় কাজ করবি না, কোনো পাপ কাজ করবি না, কোনো দিন কোনো মহিলাকে অসম্মান, অপমান, অত্যাচার করবি না। যদি আমার কথার অবাধ্য হোস, আমি কিন্তু তোকে কোনো দিন ক্ষমা করবো না। মায়ের কথা মনে রাখি। না রে মা, আমি কোনোদিন তোর কথার অবাধ্য হব না। তুই যেমন চালাবি আমি ঠিক তেমনি চলবো। আমি সারা জীবন তোর দেখানো পথেই হাঁটবো মা। আমি আমার জীবনের সব কিছু তোর পায়ে অঞ্জলি দেবো মা। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি আর নই কোরাজি শূন্য হাতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। আমি যা পেয়েছি জীবন ভরে, উঠল না মোর হৃদয় ভরে। যা পেয়েছি জীবন ভরে, উঠল না মোর হৃদয় ভরে। এখন এমন কিছু চাই মাজা, এমন কিছু চাই মাজা, চিরদিনের মতো। এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙা চরণ দুটি। আমি মা কালী সেজে তোমার সঙ্গে কত কথা বলে গেলাম, তুমি বুঝতেই পারলে না। রাজা রাজা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি জানি তুমি আজও আমাকে দূরে সরিয়ে দেবে, কিন্তু আমার যে তোমাকেই চাই। কারণ আমার মনের মন্দিরে তুমি ছাড়া যার কেউ নেই। নেই, কোথাও নেই। কিরে মা, এক্ষুনি তো এখানে ছিলি, আমার গান শুনছিলি, আমার সঙ্গে কথা বলছিলি, তাহলে আমায় ছেড়ে কোথায় চলে গেলি? আচ্ছা, বুঝতে পেরেছি, আমি তোর অভাগা ছেলে বলে দুদণ্ড এই ছেলের কাছে তোর থাকতে ইচ্ছে করে না, তাই তো? আমি তুমি এখানে কেন? আমার মা কালী কোথায় গেল? এক্ষুনি তো এখানে ছিল, আমার সঙ্গে কথা বলছিল। তা তোমার মা কালী তোমাকে কি বললো? যাই বলুক না কেন, সেটা আমি তোমায় বলবো কেন? তুমি কোন হরিদাসী? যাও, চলে যাও এখান থেকে। তোমার মা তোমাকে কি বলেছে? মেয়েদেরকে অসম্মান করতে বলেছে? না, সম্মান দিতে বলেছে। তাহলে তুমি আমাকে অসম্মান করে দূরে সরিয়ে দিচ্ছ কেন? তুমি বারবার আমাকে বিরক্ত করছো কেন? বোঝো না
বোঝো না কেন বারবার অপমানিত হয়েও আমি তোমার কাছে ফিরে আসি? আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। রাজা, রাজা আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। রাজার জীবনে ভালোবাসা বহুদিন আগেই ভেঙে গেছে। তাই আমার সামনে দাঁড়িয়ে যদি কেউ ভালোবাসার কথা বলে, গোটা শরীরের রক্তটা টকবক টকবক করে ফুটতে থাকে। তাই তুমি যদি এরপর কোনোদিন আমার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলো, সালা গলার নলিটা কেটে আমি ছিঁড়ে ফেলে দেবো। কেন রাজা, কেন তুমি এরকম করো? কারণটা হলো মেয়েদের আমি অসম্মান না করলেও ঘৃণা করি না, করি না, করি না। তোমারই মতন কোনো এক মহিলার গর্ভে আমার জন্ম হয়েছিল, যে মহিলা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। আবার সেই মহিলাই নিজে হাতে আমাকে খুন করতে চেয়েছিল। কি বলছো রাজা? রাজা কখনো মিথ্যে কথা বলে না। বলতে পারো কি এমন পাপ করেছিলাম আমি, কি এমন অপরাধ করেছিলাম, যার জন্য জন্মের পর থেকে আমি আমার নিজের জন্মদাত্রী মায়ের কাছে বড় হতে পারিনি, মানুষ হতে পারিনি। আমাকে বড় হতে হয়েছিল, মানুষ হতে হয়েছিল আমার পালিত মায়ের কাছে। এই সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আমার বাবার পরিচয় নিয়ে আমাকে অপমান করত, আমাকে ব্যঙ্গ বিদ্রুপ করত, হাসি ঠাট্টা করত। আমার পালিতা মা আমাকে শিক্ষিত করে বলে স্কুলে ভর্তি করেছিল, কিন্তু সেখানে শিক্ষক থেকে শুরু করে সহপাঠী, বন্ধু বান্ধব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, ব্যঙ্গ বিদ্রুপ করতো। রোজ রোজ এত অপমানিত হওয়া সত্ত্বেও একটি বারের জন্য কিন্তু আমি আমার নিজের লেখা পড়াটা ছেড়ে দিইনি। আর সেই তুমি তো এখন এই অঞ্চলের, এই সুন্দরবন এলাকার সকলের নয়নের মণি। ছিলাম না, হয়েছি। জোর করে আমি আমার নিজের জায়গাটা আদায় করে নিয়েছি। সালা যারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, তারাই এখন আমাকে দেখলে মাথায় হাত দিয়ে সালাম ঠোকে, পায়ে হাত দিয়ে প্রণাম করে, হাত জোড় করে নমস্কার জানায়। এই সমাজের বুকে বেঁচে থাকতে গিয়ে একটা জিনিস আমি খুব ভালো করে জেনে গেছি। স্বেচ্ছায় চাইলে কোনোদিন তুমি কোনো কিছু পাবে না। যেটা তোমার দরকার সেটা তোমাকে জোর করে আদায় করে নিতে হবে। একদম ঠিক কথা বলেছো রাজা। আর তাই তো তুমি আজ সকলের কাছে রাজা বাবু। কি বলে রাজা বাবু? সালা রাজা আজকে হেরে গিয়েও জিতে গেছে। আর আমি যে তোমায় পেয়ে জিততে চাই রাজা। তুমি যদি স্বেচ্ছায় ধরা দাও তো ভালো, নয়তো আমি জোর করে তোমার ভালোবাসা আদায় করে নেব। জোর করে মুদিখানার দোকান থেকে নুন তেল কিনতে পাওয়া যায়, কিন্তু জোর করে কোনোদিনও কোনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। তাই এই জীবনে তুমি আমাকে কোনোদিনও জোর করে পাবে না। তাহলে কেন সেদিন ওই লম্পটটার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে? ওই লম্পটটা আমাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করতো, তাতে তোমার কি অসুবিধা ছিল? অসুবিধা ছিল। আমার এলাকায় এসে কেউ গুন্ডামি করে যাবে, মস্তানি করে যাবে, সেটা রাজা সহ্য করবে না। আমার এলাকায় এসে মেয়েদের অসম্মানিত করে যাবে, সেটা রাজা সহ্য করবে না। অনেকদিন আগের কথা, কিন্তু এখন আমার পরিষ্কার মনে আছে। রোজকার মতন আমি সেদিনও নদী থেকে জল আনতে যাচ্ছিলাম, মায়ের পুজো করব বলে এই পোশাক পরে। শুয়োরের বাচ্চাটাই সুন্দরবনে বেড়াতে এসেছিল। এখানে বেড়াতে আসার পরে শুয়োরের বাচ্চাটা তোমার যৌবনের দিকে নজর পড়েছিল। ওর চকচকে চোখ আর লকলকে জিভ দিয়ে তোমার যৌবনটাকে পেতে চেয়েছিল। সেদিন তোমার ওই অসহায় অবস্থা দেখে ওই শুয়োরের বাচ্চাটার ওপর আমি ঝাঁপিয়ে পড়েছিলাম তোমাকে বাঁচাবো বলে। রাজা
আচ্ছা 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 আচ্ছা। এরপরে যদি কোনোদিন শুয়োরের বাচ্চাটাকে আমার সামনে পাই, সালা গলা নলিটা কেটে আমি ছিঁড়ে ফেলে দেবো। রাজা, রাজার ওপরটা দানব হলো, ভেতর একটা মানব মন আছে, যে মানবতা দিয়ে সেদিন আমি তোমাকে বাঁচিয়েছিলাম। সেই মানবতা তুমি আমাকে কেন দেখিয়েছিলে রাজা? হ্যাঁ, যদি আমাকে নিজের করে না নেবে, কি নেই বলো তো আমার, যে তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দাও? বকুল, আমি আর জোর করে কারোর জীবনে প্রবেশ করতে চাই না। দয়া করে এখান থেকে তুমি চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে একটা কথা বলে যাই, এখনো নিজের মনকে একটি বার প্রশ্ন করে দেখো তো, আমাকে আমাকে এভাবে কষ্ট দেওয়াটা তোমার ঠিক হচ্ছে তো? ঠিক বেঠিকের কোনো হিসেব আমি জানি না। আমি এখন একটাই কথা জানি, এখন আমি প্রচুর মদ খাবো, মদ খেয়ে নিজের মনটাকে কঠিন করে তারপরে যাবো এই অপারেশনে। রাজা, আবার তুই মদের বোতল হাতে নিয়েছিস? মা, মা তুমি তো খুব ভালো করে জানো মা, এই ওষুধটা না খেলে আমি আবার... ও ভালো কথা মা, ভালো কথা। তুমি জানো মা, আমি একটা নতুন কাজের অর্ডার পেয়েছি। ওরা আমাকে 5 লাখ টাকা দেবে বলেছে। তুমি আমাকে অনুমতি দাও মা, আমি যাই। আমি তোকে তোর কোনো কাজে ছোট থেকে বাধা দিইনি। কেন বলতো? আমি তো তোর গর্ভধারিণী মা নই, আমি ছিলাম তোদের বাড়ির কাজের লোক। খবরদার মা, খবরদার, একটি বারের জন্য তুমি এই কথা বলবে না। তুমি বলো না মা, জন্ম দিয়ে যে মা তার সন্তানকে রাস্তায় ফেলে দেয়, সেই মা আমার আপন না? রাস্তা থেকে সেই সন্তানকে কোলে করে বুকে করে বড় করে মানুষ করে, সেই মা আমার আপন। কিন্তু কোনোদিন যদি তোর সেই গর্ভধারিণী মায়ের সাথে তো দেখা হয়ে যায়, এই রাজা, সেই মা যদি তোকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়? পারবে না মা, পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই তোমার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে নিয়ে চলে যাবে। তুমি তো আমাকে বলেছো মা, আমার জন্মদাত্রী মা, আমি জন্মানোর পরে নিজে হাতে আমাকে পাহাড় থেকে ফেলে খুন করতে চেয়েছিল। তাহলে তুমি বলো না মা, সেই মা আমার আপন না তুমি আমার আপন? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে আমি যেখানেই থাকি না কেন, যত দূরেই যাই না কেন, আমি যে বারবার তোমার ভালোবাসার টানে তোমার কাছেই ছুটে আসি মা। তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এত স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? যেথায় থাকি আমি যতই দূরে, চিরদিনই থাকবো তোমার চরণ ধরে মা। ও মা, আমার মা। আমি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও দুনিয়া
মায়াহ নবী এলো মা মিনার ঘরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। রে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কি ব্যাপার বলতো প্রলয়? ব্যাপারটা খুবই ঘোরালো, মনে হচ্ছে খেলা এবার জমবে ভালো। সব খেলা আজই শেষ করে দেব, মনে রাখিস আমার নাম বিন্দু রানী। বাঘ আর গরুকে আমি এক ঘাটে জল খাইয়ে দেব। আমার মুশকিল আসান কর দয়াল মানিক পীর। এখানে কি চাই? বাবা কি আস্তে আস্তে কথা বলে। এই ঘাটের মারা, তুই জন্মানোর পরে তোর মা তোর মুখে একটু মধু দেয়নি হারামজাদা? এখানে কি চাই? এটা চাই ওটা চাই সেটা চাই, আমাদের তো চাওয়ার কোনো শেষ নাই ভাই, আমাদের তো একটু বুঝে শুনে চাওয়া উচিত ভাই। এত চাইলে যে কোথা থেকে পাই? আমার মুশকিল আসান করো দয়াল মানিক পীর, আমার মুশকিল আসান করো। প্রলয়, এটা একটা অন্য ধরনের চালাকি হচ্ছে। এখানে এইভাবে সময় নষ্ট করলে হবে না, ওদিকে ততক্ষণে মাঠে চাষার দল সব ধান কেটে নেবে। আরে ধান কাটছে কাটুক না, আপনার অন্য কিছু তো কাটছে না। আমার মুশকিল আসান করো দয়াল মানিক পীর, আমার মুশকিল আসান করো। আমি বুঝতে পারছি না রাজা গুন্ডা এখনো আসছে না কেন? অ্যাডভান্সের টাকাটা ঝাড় হয়ে যাবে না তো মা? ওই ভাড়া করা গুন্ডাটা না আসা পর্যন্ত আমি তো কোনো অ্যাকশন নিতে পারছি না। আমি একটু অ্যাকশন নেবো। তুই অ্যাকশন নেই মানে? অ্যাকশন নেবো মানে মারবো জোরে 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 জোরে, মরবি ধীরে ধীরে ধীরে। হোয়াট? আমি মরবো? করবে না খোকনো মা, যেখানে সেখানে যখন তখন মেয়ে ছেলে দেখলে একবারে পকাত পকাত করে হাত ধরে টানলে একটু আধটু তো কেলানি খেতে বলে খকিমনি মনি 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 খকিমনি ডর লাগছে। আরে কই ডর নেই আছে রে বাবা, এ মুশকিল আসান আছে, তোর জীবন থেকে সব ডর ভাগিয়ে দেবে। হ্যাঁ সত্যি করে বলুন তো আপনি কে? আরে মুশকিল আসান রে বাবা, সমাজে সংসারে যারা মুশকিলে পড়ে তাদের সব মুশকিল আমি আসান করে দিই বলে। মাম্মি জান, মাম্মি জান দুধ কলা দিয়ে কালসা পুষছেন। দুধ কলা দিয়ে কালসা পুষবেন না রে বাবা। আর দুধ কলা খেয়ে খেয়ে কালসাপটা ছোট থেকে বড় হয়ে মোটা হয়ে ফুলে গিয়ে একদিন আপনাকে এমন ছোবল মারবে যে আপনি এক ছোবলেই ছবি হয়ে যাবে। তার মানে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ ঝাড়ে। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি জীবন একটু একা থাকার চেষ্টা করুন, শান্তি পাবেন। দুধ কলা দিয়ে কালসা পুষবে না, দুধ কলা খেয়ে খেয়ে কালসাগুলো ভালো কথা মাম্মি জান। এ সমাজে সংসারে না প্রিয়জন বলতে কেউ নেই, যা আছে সব প্রয়োজন। আর প্রয়োজন ফুরিয়ে গেলে না এসব প্রিয়জনগুলো গিরগিটির মতন রংটা পাল্টে ফেলে। কথাটা অপ্রিয় হলো, সত্যি কথা না মাম্মি জান। আমার মুশকিল আসান করো দয়াল মানিক পীর, আমার মুশকিল। মা, এই ভিখিরি আর ফকিরের মধ্যে আমি কিন্তু অনেক মিল পাচ্ছি। তাছাড়া ভিখিরি আর ফকিরের মুখে এত ভালো ভালো কথা। শোরের বাচ্চাটা গোয়েন্দা নয় তো? ভয় পাচ্ছিস নাকি? সঙ্গে তোর মা আছে না? থানা, পুলিশ, এমএলএ, এমপি, মন্ত্রী, গুন্ডা, ডাকাত সব আমার হাতের মুঠোয়। একটা তুড়ি মারবো সব ঠান্ডা হয়ে যাবে। মনে রাখিস আমার নাম বিন্দু রানী। ঝাঁসির রানী তো নন, তাই আপনার ভালো কাজ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই নেই। চলো বাবা, এবার আমরা চাষি ভাইদের কাছে যাই, কারণ আমার উপর কোনো রকম অত্যাচার হলে ওই চাষি ভাইরাই আমাকে বাঁচাতে পারবে। তোকে কেউ বাঁচাতে পারবে না। বাঘের খাঁচায় কখনো হরিণ বাঁচে? বাঁচান বাঁচান বিন্দু রানী, প্রলয় বাবু বাঁচান আমাকে।
চোখ একদম ফাটিয়ে দিয়েছে। স্যার আপনার চোখ মুখের কি অবস্থা, কি করে হলো? বলছি ম্যাডাম, সব ঘটনা আপনাকে খুলে বলছি। প্রথমে এক মান্তুমাসির চারদিকে ঘুরে ঘুরে ভিক্ষে করছিল, বলা নেই কারণে আমাকে বেধড়ক পেটালো। তারপর ওই মান্তুমাসের মতো অনেকটা দেখতে আরেক ফকির আবার পেটালো। বাপরে, গায়ে কি অদ্ভুত শক্তি! বুঝতে পারছিস প্রলয়, তোর আর আমার ধারণাটাই ঠিক। ওই ভিখিরি আর ফকির কোনো সাধারণ মানুষ নয়। আমি দেখছি মা, মালটা আসলে কে? রাজা 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 রাজা। কি তুমি সুন্দরবনের রাজা, এখন এই এলাকার ডন। মনে আছে অনেকদিন আগে সুন্দরবনে বেড়াতে এসেছিলি? সেখানে বেড়াতে আসার পর ঠিক এইভাবে একটা মেয়ের ওপর অত্যাচার করেছিলি। সেদিন আমার হাতে কেলানি খেয়ে গাছ থেকে পড়া পেঁপের মতন। না, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব মনে আছে। কিন্তু তুমি তো সেই রাজা যাকে আমরা টাকা দিয়ে ভাড়া করে এনেছি। তাতে কি হয়েছে? লক্ষ্মী সোনা ছেলে হয়ে থাকবি, তাহলে আমাদের কেলানি খাবি না? সত্যি কথা বলতে কি, তোকে টাইট দিতে তো আমি এখানে আসিনি। আমি টাইট দিতে এসেছি সেসব চাষাদের, যেসব চাষারা তোদের জমি থেকে সব ধান কেড়ে নিচ্ছে। সেই জন্যই তো তোমাকে টাকা অ্যাডভান্স করেছি রাজা। আরে কি সৌভাগ্য আমার! আপনি তাহলে সেই বিখ্যাত বিন্দু রানী, আমার বাকি টাকাটা কখন পাবো? কাজ কমপ্লিট হয়ে গেলে এই টাকাটা তোমাকে দিয়ে দেব বাবা। আস্তে আস্তে এসব বাবা বাছা না কানে শুনতে আমার একদম ভালো লাগে না। এক হাতে টাকা গুনে নেবো, অন্য হাতে কাজের হিসাব বুঝিয়ে দেবো। এর মধ্যে তো পিরিত দেখিয়ে বাবা বাছা ভালো কথা। আমি আপনার কোন সাত শ্বশুরের লাউ খোলা যে আমার সঙ্গে পিরিত দেখিয়ে আপনি বাবা বাচ্চা বলে কথা বলছেন? ওই যে আপনার সামনে চকচকে ছেলেটা দাঁড়িয়ে আছে না, এর সঙ্গে আপনি পিরিত দেখিয়ে বাবা বাচ্চা বলে কথা বলুন। ভুল করে আমার সঙ্গে পিরিত দেখিয়ে বাবা বাচ্চা বলে কথা বলবেন না, কারণ আপনার সঙ্গে আমার একটাই সম্পর্ক, সেটা হিসেবের সম্পর্ক। আপনার হিসেব মানে তো গুন্ডামি মাস্তানি করে টাকা রোজগার করা। বড় লোকদের কাছ থেকে টাকা খেয়ে গরিবের পেটের ভাত কেড়ে নিতে আপনার বিবেকে বাধে না? বিবেক বিবেক সালা, আমার জীবনের বিবেক অনেক দিন আগেই সুইসাইড করেছে। তাই আজ আমি বিবেকহীন একটা অমানুষ। আমার জীবন থেকে আমি মনুষ্যত্বকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। তোমার মনুষ্যত্ব বোধ তোমাকে ধিক্কার দেয় না? কি বলেন? আমার মনুষ্যত্ব বোধ আমাকে সালা, আমার মনুষ্যত্ব বোধকে আমি নিজে হাতে গলা টিপে খুন করে আজ হয়ে উঠেছে এটা কালো পাথর। তাই তো তোমাকে আমাদের এত প্রয়োজন। আমাকে আপনার প্রয়োজন, আর আমার প্রয়োজন আপনার টাকা। আপনার প্রচুর টাকা দেবো। টাকা দিয়ে আমি গরিব মানুষের সেবা করে তাদের পূজারি হয়ে উঠবো, এটাই আমার জীবনের একমাত্র সাধনা। কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আরে তো স্বামী বিবেকানন্দের বাণী। ওরে বাবা, সে তো আমরা সবাই জানি, খালি আপনি ছাড়া। আপনি এদের কাছ থেকে টাকা ঘুষ নিয়ে নিজের বইয়ের জন্য টাঙ্গাইল শাড়ি কিনে দিচ্ছেন, বাচ্চাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিচ্ছেন, আর আমি এদের কাছ থেকে টাকা নিয়ে গরিব মানুষদের জন্য ওষুধ কিনে দেবো। তবু আপনি যেটা করছেন সেটা পাপ, অন্যায়। কিসের পাপ? কিসের অন্যায়? বড় লোকদের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিই, সেটা পাপ। পাপ পাপ। বড় লোকেরা যখন গরিবদের পেটে লাথি মারে সেটা পাপ নয়। বড় লোকেরা যখন গরিবদের মুখের খাবার কেড়ে খায় সেটা অন্যায় নয়। তাহলে সেই সব অন্যায়ের প্রতিবাদ করো। এখানে গুন্ডামি করতে এসেছো কেন? তার জবাব আমি আপনাকে দেবো না। দিতে হবে, কারণ আমি এলাকায় গুন্ডামি করি না, মানুষের সেবা করি, পাপ করি না, আমিও মানুষের উপকার করি। আরে ধর মশাই, এসব ভাববাজি দিয়ে আর কতদিন চালাবেন? আপনার কোনো কথাই বিশ্বাস করি না। নিজে নোংরা বলে অন্যকে নোংরা ভাবে না। এ আমি নোংরা? তাছাড়া কি আপনার পরিচয়? আপনি একটা গুন্ডা, মাস্তান, ছিনতাইবাজ, ডাকাত। সমাজ আপনার নামে থুতু দেয়। মুখ সামলে কথা বলুন, সালাই খবরি গরম হয়ে গেলে খারাপ হয়ে যায় বলে দিচ্ছে। আমি নিজে আপনার নামে দেওয়ালে পোস্টার মারবো, তাতে লেখা থাকবে রাজা গুন্ডা সমাজের শত্রু। আপনি হবেন মানব জাতির লজ্জা। মানব জাতি আপনাকে ধিক্কার জানিয়ে বলবে, ছি ছি। এই অমানুষ, তুমি কি করলে? একটা মহিলার গায়ে তুমি হাত তুললে? এই তুমি পুরুষ?
তুমি পুরুষ জাতির লজ্জা। কোনোদিন কোনো অন্যায় করবি না, কোনো পাপ কাজ করবি না, কোনো মহিলাকে অসম্মান অপমান অত্যাচার করবি না। যদি আমার কথার অবাধ্য হোস, আমি তোকে ক্ষমা করব না। ঈশ্বর, ঈশ্বর, এত বড় অন্যায় আমি কি করে করলাম ঠাকুর? এত বড় ভুল আমি কি করে করলাম? যে হাতে আপনি বাঘ মেরেছেন সেই হাত দিয়ে, সেই হাত দিয়ে আমি একটা মহিলার গায়ে হাত দিলাম। ছি 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 ছি, এত বড়! আমার উপরটা দানব হলেও ভেতর একটা মানব মন আছে, যে মানবতা ক্রমাগত আমাকে ধিক্কার দিয়ে বলছে আমি আমার এই ডান হাতটা কেটে ফেলবো, কেটে ফেলবো, কেটে ফেলবো। এটা তুমি কি করছো? একটা ছুরি আছে, কাটারি হলেও চলবে, দেবেন? আমি আমার এই ডান হাতটা কেটে ফেলবো। দিন না, দিন না আছে, দেবেন? দিন না। বাহ, আপনি তো অনেক বড় অভিনেতা। অভিনেতা নই, বিশ্বাস করুন। নেতা সাজতে এসে মারাত্মক অন্যায় করেছি, আপনার গায়ে হাত দিয়েছে। আমার চরম শাস্তি হওয়া দরকার, আমার চরম শাস্তি হওয়া দরকার। আমার এই অফিসার, অফিসার আপনার লাঠিটা দিন না। এই যে ম্যাডাম, ম্যাডাম আমি তো আপনার গায়ে হাত দিয়েছি, এই লাঠিটা দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাকে মারুন যতক্ষণ না আমার ওপরের দানবটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। নিন, মারুন, আমাকে মারুন। অবশ্যই মারবো। কি হলো ম্যাডাম, এইটুকুনিতে হাঁপিয়ে গেলেন? আমার শাস্তিটা কোনো সম্পূর্ণ হয়নি। বলুন না, বলুন না, কে আছেন এখানে আমায় শাস্তি দেবেন? কে আছেন এখানে আমায় শাস্তি দেব? আমি দেব, আমি ওর বাবা। তুমি আমার মেয়েকে শাস্তি দিয়েছো, আমি তোমাকে শাস্তি দেব। আর আমি তোমাকে এমন শাস্তি দেব, তোমার এই দানব মনটা খুন হয়ে আজ তুমি মানবে পরিণত হবে। সেই শাস্তি দেখে এই সমাজের সবাই চমকে উঠবে। দে দে, তোমার দে, দে লাঠিটা আমাকে দে। এই লাঠিটা, এই লাঠিটা, এই লাঠিটা দিয়ে আমি না, এই লাঠি দিয়ে নয়, একে আমি বিনা অস্ত্রে শাস্তি দেব। নিন, ধরুন অফিসার। এই যে গুন্ডাটা শরীর থেকে দানবের রক্ত ঝরছে, দেখুন, দেখুন সবাই, দেখুন। দেখাও রাজা, তোমার রক্ত তুমি নিজের হাতে সবাইকে দেখাও। এই হচ্ছে দানবের রক্ত। একে উপযুক্ত শাস্তি দিতে আমি বাবা হয়ে এই দানবের রক্ত আমি আমার মেয়ের স্মৃতিতে পরিয়ে দেওয়ালাম। আমি বুঝেছি রাজা দানব নয়, মহামানব। তাই তো আমার মেয়েকে বাঁচাতে, এই সমাজের আর 5টা মেয়েকে বাঁচাতে রাজাকে আমি আমার জামাই করে নিলাম। না, হয় না। কেন হয় না বিন্দু রানী? আপনারা টাকা দিয়ে গুন্ডা এনেছিলেন, আর আমি সেই গুন্ডাটাকে আমার জামাই করে নিলাম। সব টাকা জলে। এখন দেখা যাক রাজাবাবু গুন্ডার পরিচয় দেয় নাকি আমার জামাইয়ের পরিচয় দিয়ে, ওর অফুরন্ত শক্তি দিয়ে ন্যায় দণ্ডটাকে হাতে তুলে নেয়। যা সালা, গুন্ডা থেকে জামাই, কেসটা তো 90 ডিগ্রি ঘুরে গেল মনে হচ্ছে। এই কেসে আমার আর না থাকাই ভালো। শুনুন প্রলয় বাবু, এই কেসে আমি আর নেই, আপনার অন্য কোনো অফিসারকে খুঁজে নেবেন। যত সব ভুল ভাল কেস। মনে রেখো রাজা বাবু, তুমি কিন্তু আমাদের লোক, তাই ওদের নাটকের চরিত্র হয়ে টোটাল চিত্রটা পাল্টে দিও না যেন। যে কাজের দায়িত্ব নিয়ে তুমি এখানে এসেছো সেটা পালন করাই তোমার একমাত্র কর্তব্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব ওর স্মৃতি থেকে রক্তটা মুছে ফেলো। ওদের বাঁচাতে গিয়ে তুমি নিজে মরণ ফাঁদে পা দিও না রাজা, বুঝতে পারছো তো?
কতটা নোংরা, নিজের মেয়েকে এগিয়ে দিয়ে ওরা সাকসেস হতে চায়। আসি রাজা, বাকি টাকাটা কিন্তু রেডি করা আছে। মনে রেখো, প্রচুর গরিব মানুষ তোমার পথ চেয়ে বসে আছে। সত্যি তো অনেক গরিব মানুষ আমার পথ চেয়ে বসে আছে। আমার এখন টাকার দরকার, আমার এখন অনেক 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 টাকার দরকার। কিন্তু এবার আমার কি হবে? যে ঘটনাটা এখনই ঘটলো, তারপর আপনি আমাকে ছেড়ে চলে গেলে তো এই সমাজ আমাকে আর বাঁচতে দেবে না। আপনি আমাকে বলে দিন না আমার এখন ঠিক কি করা উচিত। আক্তার ভাইয়ের 10 বছরের ছেলেটা ব্লাড ক্যান্সারে ভুগছে। আমি টাকাটা দিতে না পারলেও চিকিৎসাটা বন্ধ হয়ে যাবে। কিন্তু ওদের ব্যঙ্গ বিদ্রুপে যে আমার শ্বাসটা রোধ হয়ে আসছে। রবি কাকা, মধু কাকা এরা কি খাবে? আমি টাকা দিলে ওরা চাল ডাল কিনবে, আমি টাকা দিতে না পারলে ওরা খেতে পারবে না। কিন্তু এখন সমাজে কে আছে বলুন না, যে আমাকে স্বীকৃতি দেবে? পরন কাকার ছেলেটা লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আমি টাকা দিলে বই খাতা কিনবে, স্কুলে ভর্তি হবে। আমি টাকা দিতে না পারলে স্কুলে ভর্তি হতে পারবে না। সবার কথা ভাবার পর অন্তত পক্ষে তার কথাটাও আপনার ভাবা উচিত, যার স্মৃতিতে আপনার শরীরের রক্ত জল জল করছে। রক্তটা হয়তো মুছে ফেলতে পারবো, কিন্তু রক্তের স্পর্শটা আপনি আমাকে ছেড়ে চলে গেলেও না, আমি আপনাকে কোনোদিনও ছাড়তে পারবো না, কোনোদিনও না। আপনি একটা কথা বুঝতে পারছেন না, মাটিতে মাটি লেখা সহজ, কিন্তু চলে চল লেখা কঠিন। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে সম্পর্ক তৈরি হওয়া অনেক বেশি সহজ, কিন্তু তাকে পরিণতি দেওয়া অসম্ভব। অসম্ভব। জলে ডুব দিয়ে কান্না করা যেরকম অসম্ভব, ঠিক তেমনি মন থেকে কাউকে চাওয়ার পর না ভুলে যাওয়াটা আরো অসম্ভব। তবু যদি মনে হয় আমাকে কষ্ট দিয়ে আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, তাহলে সেই সুখের ঠিকানায় না আপনি চলে যান। আমার কি করা উচিত আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি। রাজা, কোথায় চলে গেলে তুমি? আমাকে তো বলে গেলে না রাজা। এবার আমার কি হবে? আমাকে যে বলে গেলে না রাজা, এবার আমার কি হবে? আমাকে বলে যাও রাজা, এবার আমার কি হবে? বলে যাও। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো তারে ভালোবাস
রাজা, রাজা তুমি আমাকে যতই দূরে সরিয়ে দাও না কেন, আমি কিন্তু তোমার জীবন থেকে কখনো কোনো দিন যাব না। আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি রাজা। জানো রাজা, আজ না আমি একটা কথা উপলব্ধি করতে পেরেছি। মানুষ যদি চাইলেই সব কিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার আর কোনো মূল্যই থাকতো না। আর মানুষ যদি চাইলেই সব কিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতিরও আর কোনো মূল্য থাকতো না। আমি যে তোমাকে কোনো দিন ভুলতে পারবো না রাজা। তাই আমি আমার অপেক্ষার খাতার পাতায় স্মৃতির কলম দিয়ে শুধু একটাই কথা বলবো, রাজা, আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ, আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ, লাভ ইউ। কিরে মুখপুরি, একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে? আসলে আমার না নিজের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, তাই ফাঁকা মাঠে এমনি এমনি কথা বলছিলাম। শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মা? তোর এই বয়সটা অনেক আগেই আমি পার করে এসেছি। আমি কি বুঝি না তুই মনে মনে কার ছবি আঁকছিলে, কার সঙ্গে কথা বলছিলি? না না, মানে তুমি উড়ন্ত পাখায় ভর করে চলেছো, কিন্তু মা যাকে তুমি মনের আসনে জায়গা দিয়েছো তার সঙ্গে গাঁটছড়াটা তো বাঁধতে হবে। কিন্তু আমি তো তাকে কোনো বাঁধনেই বাঁধতে পারছি না, সে তো আমার কাছে ধরাই দেয় না। বাঁধবো কেমন করে? সারাক্ষণ শুধু উড়ে উড়ে বেড়ায়। উড়ন্ত পাখিকে খাঁচায় ভরতেই হবে, তবেই তো তুমি বইলা। হেরে গেলে চলবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। মা হয়ে কি করে বলি বলতো? আরে বাবা, মা হলেও তুমি তো আমার সঙ্গে বন্ধুর মতো মেশো। বলো না গো, কি করলে তোমার ওই ছেলে আমার কাছে চলে আসবে? কোন কথা বললে সে খুশি হবে? বলো না, কোন গান করলে সে ওই দূর থেকে আমার কাছে চলে আসবে? তোদের এই যুগের গানে হবে না, এই যুগের গানে প্রেমের দানা বাঁধে না। ও তাই বুঝি, কিন্তু কেন বলো তো? এই যুগের গানে চটক দাঁড়িয়ে আছে, কিন্তু গানে প্রাণ নেই। যে গানে একটা ছেলে তার প্রেমিকার জন্য জান দিয়ে দেয়, শীতকালে গরম জলের মতো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, পিচ রাস্তায় বৃষ্টি পড়লে যেমন কাদা হয় না, তেমনি এখনকার গানে প্রেমের মজা আসে না। কিন্তু সব ছেলেমেয়েরা তো সেই গানই করছে। কোন সব গান? দরজা খুলে দেখুন জানি করুন তারে বিয়া, আমায় বউ সাজায় লইয়া যাইব সবার মাথায় দিয়া। দারুণ মজার গান, কিন্তু না, মোটেই ভালো না। কোনো ছিঁড়িছাড়া আছে? কোনো ভালো কথা আছে? ভালো সুর আছে? বলি প্রেম ভালোবাসা আসবে কোত্থেকে? তা কোন গান শুনলে প্রেম ভালোবাসা আসবে শুনি? হ্যাঁ, মা হয়ে বলাটা কি ঠিক হবে? আরে বাবা, মা হলো, তুমি তোমার বন্ধু, বলো না গো। কেউ শুনলে কি ভাববে বলতো? বলবি এই বয়সে বুড়ির কাণ্ড দেখো। আচ্ছা, এই ফাঁকা মাঠে কে আছে তোমার গান শোনার জন্য? আজ কেমন লজ্জা লজ্জা করছে। দূর বাবা, লজ্জা ছেড়ে একটু আধুনিক হও না। বলছিস আধুনিক হব? শোন তাহলে, আমার যখন অল্প বয়স ছিল তখন আমাদের পাড়ায় একটা যাত্রা দল এসেছিল, কলকাতার রাজদীপ অপেরা। কি সুন্দর যাত্রা! যাত্রা একটা সিন ছিল, নায়ক নায়িকাকে পাত্তাই দিচ্ছে না। নায়ক একটা ছিপ নিয়ে ওই নদীর পাড়ে বসে মাছ ধরছে, আর নায়িকা তখন এপার থেকে গাইছে, ধর আমি নায়িকা, নায়িকায় গাইছি, শোন। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছি চোখেতে নেশা, দেখি ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছি চোখেতে নেশা, দেখি ভুলেছি আমি। মনে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুল মনে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুল মনে, বাড়ালো পিয়াসা। উতলা করিল মনে আমারে ভালোবাসা। কি হলো? কি হলো? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? এরকম
যখন গান গাইতে গাইতে নায়িকা নায়কের বুকে ছুরি বসিয়ে দিয়েছিল, চোখের সামনে দেখেছি সেই কোন। ও কে ভয়ঙ্কর! কে? কার কথা বলছো তুমি? সব বলবো, সব জানতে পারবি। যাকে তুই স্বামী হিসাবে কাছে পেতে চাইছিস, তাকেও পা থেকে ফেলে মেরে ফেলতে চাইছিল তার পা। আমি ছিলাম ওদের বাড়ির কাজের লোক। আমি ওই রাজাকে আর খুনি মায়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাজার মুখে আমি সব কথা শুনেছি। তাই তাই আমার রাজাকে আমি যাত্রার হাতে তুলে দেব না। আমি কাউকে বিশ্বাস করি না, আমি শুধু তোকে বিশ্বাস করি। পারবি না, পারবি না আমার রাজাকে মুখ দিয়ে আগলে রাখতে? পারবো পারবো, আমি তোমার রাজার জন্য প্রাণ দিয়ে দেবো মা। মা, তুই আমাকে মা বললি? প্রাণটা আমার জুড়িয়ে গেল। তুই হবি আমার রাজার বউ। সত্যি? সত্যি রে সত্যি। আমি তোকে কথা দিচ্ছি, আমার রাজার সাথে তোকে বিয়ে দিয়ে আমার ঘরে লক্ষ্মী করে আনবো আমি। হ্যাঁ রে আমার দুদু সোনা, তুই তুই। না না, যাই যাই। মা বিশালাক্ষী, বাবা গোপাল গোবর্ধনের চরণে আমার মনের ইচ্ছাটা জানিয়ে দিয়ে বলি, ঠাকুর ওদের তুমি তাড়াতাড়ি 4 হাত এক করে দাও ঠাকুর, এক করে দাও না। আজ আমার আনন্দ রাখার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। তোমার সঙ্গে আমার বিয়ে হবে রাজা। আমি কোণে সেজে তোমার জন্য অপেক্ষা করব, তুমি বরের সাজে আমাদের বাড়িতে আসবে। ছাতনাতলায় মালা বদল, তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবে। আমি তোমার হাত ধরে তোমার বাড়িতে যাব। তারপর ফুলসজ্জার রাতে তুমি তুমি আমার কাছে এসে আমাকে কাছে টেনে নেবে, আর আমি লজ্জারাগা মুখে তোমাকে জড়িয়ে ধরে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে শুধু রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। মনের ঘরে বন্দি করে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। মন ছিল বড়ই একা, যখনই পেলাম তোমার দেখা। মনেরই অজান্তে কখনো একান্তে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। কি রাজা, তুমি আমাকে ফেলে দিলে কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলো বলো, তুমি আমাকে কেন ফেলে দিলে? রাজা, রাজা, তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটাও কি আমার অন্যায়? হে কি রাজা, তোমার চোখ মুখটা ওরকম লাগছে কেন? সারা মুখে কেমন যেন দুশ্চিন্তার ছাপ। না 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 রাজা, তুমি আমাকে বলো কি হয়েছে, তুমি আমাকে বলো। আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি রাজা। না না না, এরকম তো কখনো দেখিনি। হে ঈশ্বর, এখন তুমি আমাকে বলে দাও আমি কি করব। না না না, আজকে রাজাকে একা ছাড়াটা একদম ঠিক হবে না। রাজা রাজা রাজা, আমি তোমার কাছে যাব না, তোমাকে বিরক্তও করব না। শুধু একটিবার তুমি আমার দিকে চোখ তুলে তাকাও। এই তো রাজা আমার দিকে চেয়েছে, রাজা আমার কথা শুনছে। জানো রাজা, তোমার মা না তোমার আর আমার বিয়ের বিষয়ে ঠাকুর মন্দিরে বলতে গেছে। চলো না আমরাও যাই সেই মন্দিরে। জানো রাজা, তোমার মা
আমার ভালোবাসাতে সায় দিয়েছে। তোমার মা আমাকে কথা দিয়েছে যে আমাকে পুত্রবধূ করে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। জানো রাজা, আমার সব স্বপ্ন সফল হবে, সব স্বপ্ন। তুমি দেখো, তোমাদের এই সংসারটাকে না আমি সুখে শান্তিতে ভরিয়ে রাখবো। তোমার যে মা ছোট্টবেলা থেকে তোমাকে মানুষ করেছে, সেই মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসবো। এতদিন তো তুমি আমার কথা ফেলে দিয়েছো, কিন্তু মায়ের কথা নিশ্চয়ই ফেলতে পারবে না, বলো রাজা? আচ্ছা রাজা, আমি এতক্ষণ ধরে তোমার সঙ্গে কত কথা বলে যাচ্ছি, তুমি কোনো কথাই বলছো না। রাজা কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। রাজা, রাজা তুমি কোথায় চলে গেলে? আমার এত কান্নাও কি তোমার মন একটু গলাতে পারে না? তুমি কেন এত নিষ্ঠুর রাজা? রাজা, 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 একবার তুমি আমাকে বলো না। বকুল, বকুল তুমি আমার। রাজা, রাজা, একবার বলো না রাজা, বকুল তুমি আমার, আমার, আমার রাজা। না বাবা না, রাজাকে আমি দোষ দিতে পারবো না। ভুলটা তোমার। তোমার ভুলে আজ আমাকে কাঁদতে হচ্ছে। জোর করে বলি দেওয়া যায়, জোর করে বিয়ে দেওয়া যায় না বাবা। উভয় পক্ষের পূর্ণ মতামত ছাড়া একটা জীবন আরেকটা জীবনের সাথে গাঁথা যায় না। আরে মানা, তুই ওকে চিনতে পারিস নি, কিন্তু আমি ওকে ঠিক চিনেছি রে মা। এমন চিনেছো যে তোমার সেই ভুলের শিকার হয়ে দিকভ্রান্ত পথিকের মতো পথ হারিয়ে কেঁদে কেঁদে বেড়াতে হচ্ছে আমাকে। পূর্ণিমা মা আমার, আমি তোকে কাঁদাতে চাইনি রে মা, আমি তোকে কাঁদাতে চাইনি। জানি তো বাবা, কোনো বাবা মা চায় না তার সন্তানের চোখে কান্না দেখতে। ছোটবেলা থেকে মায়ের স্নেহ, আদর, ভালোবাসা সব তো তোমার কাছ থেকে পেয়েছি বলো বাবা। কিন্তু বাবা আমাকে এখন বলে দাও না, বলে দাও না আমার এখন ঠিক কি করা উচিত। প্রত্যেকটা মেয়ে তো চায় তার স্বামী সংসার নিয়ে সুখে ঘর করতে, কিন্তু আমি কি পারবো রাজার সঙ্গে আমার স্বপ্নগুলো পূরণ করতে? সেদিনের পর থেকে যে রাজা একবার আমার কাছে আসেনি বাবা। কিন্তু যেভাবেই হোক ওকে তোর কাছে ফিরিয়ে আনতে হবে রে মা। কারণ শুধুমাত্র তোর ঘর বাঁধার জন্য নয়, তোকে সুখী করার জন্য নয়, এই সমাজটাকে আতঙ্ক মুক্ত করতে, এই সমাজের আর 5টা মেয়েকে এই সমাজ দস্যুদের হাত থেকে বাঁচাতেই আমি এই কাজটা করেছি রে মা। কিন্তু আমার আত্মহত্যা করা ছাড়া যে কোনো রাস্তা নেই বাবা। পূর্ণিমা, রাজা যদি স্বীকৃতি না দিয়ে আমাকে এই সমাজে মেনে না নেয়, তাহলে আমাকে যে মরে যেতে হবে বাবা। পারবে তো বেঁচে থেকে নিজের মেয়ের শ্মশান যাত্রা দেখতে। তুই কথা বলিস না মারে, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। ভালোবেসে আদর করে নাম রেখেছিলে পূর্ণিমা, তাই তো বাবা? আরে মা, পূর্ণিমা মানে তো তারায় ভরা ঝলমলে আকাশ, কিন্তু আমায় দেখে কি তাই মনে হচ্ছে বাবা? অমাবস্যার নিকশ কালো অন্ধকারে ঢেকে গেছে পূর্ণিমার জীবনটা। কাল বৈশাখের ভীষণ ঝড়ে যেরকম বাবুই পাখির বাসা গাছ থেকে ছিঁড়ে পড়ে যায়, তেমনি আমার জীবনটা যে তছনছ হয়ে গেল বাবা, তছনছ হয়ে গেল। মারে তুই ভেঙে পড়িস না মা, তুই ভেঙে পড়িস না। আমি বলছি রে মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রে মা। ও মা, মারে তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না। ওরে তোর চোখে জল দেখলে আমারও যে বুকটা ফেটে যায় রে মা। আমি তো তোমাকে কান্না দেখাতে চাইনি বাবা, আমি যে হাসি মুখটা দেখাতে চেয়েছিলাম। তোকে হাসতে হবে, তোকে জিততে হবে। আমার মেয়ে তুই হেরে যাবি? আমি জীবনে কোনোদিন কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি, তাই দেখবি অমাবস্যার ঘোর অন্ধকার কেটে গিয়ে এই পূর্ণিমার আকাশ আবার আলোয় ঝলমল করবে রে মা। ও মা, মারে বল না তুই পারবি না ওকে তোর কাছে ফিরিয়ে আনতে?
মেয়েরা কি পারে নি আর কি পারে না, তাই আর চোখের জল নয় রে মার, চোখের জল নয়। এবার তুই রাজার বিবেকের দরজায় আঘাত হান। আমার বিশ্বাস তুই পারবি ওই পাহাড়ের বুকে আশ্রয় দিতে। কারণ পাহাড় গম্ভীর হলেও তার বুকে থাকে জল। তুই কি যা, আমি বাবা হয়ে তোকে যে আশীর্বাদ করেছি, সে আশীর্বাদ কোনোদিন বিফলে যাবে না রে মা, কোনোদিন বিফলে যাবে না। তবে তাই হোক বাবা, তোমার আশীর্বাদকে পাথেয় করে আমি না ততদিন চেষ্টা করব যতদিন না ওই পাহাড়ের বুকে জল খুঁজে পাবো। পূর্ণিমা, আজ থেকে শুরু হলো আমার সেই সাধনা, আমার পরীক্ষা, আমার তিতিক্ষা। রাজার মনের পরিবর্তন ঘটবে। ঈশ্বর যদি মঙ্গলময় হয় তাহলে রাজার দর্প অহংকার চূর্ণ করে দেব আমি। রাজা যে পথ ধরে চলতে চাইছে ওকে তার উল্টো পথ ধরে হাঁটতে হবে বাবা। তুই ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস। যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কষেছি জীবনে, হয়নি কখনো ভুল। বৃন্ত থেকে ঝরে পড়ব না আমি, দেবতার পুজোয় লাগবো আমি সেই পবিত্র ফুল। পূর্ণিমা মা, উল্টো হয়ে গেল। যা ভেবেছিলাম তা হলো না। সম্পত্তির লোভে বিন্দু রানীকে বিয়ে করে বিন্দুর সব সম্পত্তি আমার হবে ভেবেছিলাম, কিন্তু এক তিল সম্পত্তি বিন্দু হাতছাড়া করছে না। 25 বছর ওর সঙ্গে সংসার করছি, কোনো রকমে কোনো কায়দা করতে পারলাম না। এমন জানলে কোন শালা ওই মেয়েটাকে বিয়ে করতো? বোকা অসীম, তুমি ভেবেছিলে আমাকে বিয়ে করে আমার সমস্ত সম্পত্তি তোমার নিজের নামে লিখিয়ে নিয়ে আমাকে তুমি দাসী করে রাখবে, কিন্তু সেগুড়ে বালি হয়ে গেল। আমি সাকসেস। আমার প্রথম স্বামী আমার বাধ্য ছিল না, তাই তাকে খুন করে তোমাকে বিয়ে করে তোমাকে সমাজের বুকে স্বামী নামক সাইনবোর্ড বানিয়ে 25টা বছর আমি চালিয়ে দিলাম। শুয়োরের বাচ্চার মতো কাজ করেছে, ওর পেটে পর পর দুটো বাচ্চা দিয়ে। হারাধন যে ওর ঔরসজাত সন্তান নয় গাধাটা সেটা জানেই না। প্রথম দিন থেকে একটা কথা আমার মাথায় ঢুকছে না। বিন্দুকে বিয়ে করার 7 মাসের মাথায় হারাধন জন্ম নিল কি করে? হারাধন আমার সন্তান তো। হারাধনকে নিয়ে অসীমের মনে একটা সন্দেহ বাসা বেঁধে আছে, কারণ আমি যখন অসীমকে বিয়ে করি তখন হারাধন 3 মাসের আমার পেটে, আর আমাদের বিয়ের 7 মাস পরে হারাধন জন্ম নেয়। আর সেই জন্যই অসীম। আজ আমি বিন্দুকে ডেকে পরিষ্কার হব, ওর কাছে জানবো হারাধন প্রকৃত কার সন্তান। বিন্দু, শুনতে পাচ্ছ? কি হলো? কি চিৎকার করছো কেন? বলো কি হয়েছে? আজ তোমাকে তোমার সন্তানের দিব্যি দিয়ে বলতে হবে হারাধন কার সন্তান। 25 বছর ধরে সেই একই প্রশ্ন, কতবার বলবো হারাধন তোমারই সন্তান। খোঁজ নিয়ে দেখো কত বাচ্চা 7 মাসে জন্ম নেয়, আর 7 মাসে জন্ম নিয়েছে বলেই হারাধন একটু অন্যরকম, বুদ্ধিশুদ্ধি সেরকম নয়। আর তাছাড়া এত বছর পর এই প্রশ্ন তুলে তুমি কি আমার চরিত্রে কলঙ্কের কালি লাগাতে চাইছো? তুমি কি চাও বলো তো? আমি ডিএনএ টেস্ট করাবো। এত বছর পর বুঝতে পেরেছি, আমাকে বিয়ে করে তোমার উদ্দেশ্য সফল হয়নি। মানে আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দিইনি বলে তুমি আমার চরিত্রে মিথ্যে বদনাম দিতে চাইছো। তোমার চরিত্রের কোন জায়গায় প্রণাম করব ভেবে পাচ্ছি না। এই রকম বিশুদ্ধ চরিত্রের মহিলা বাজারে আর একটাও মিলবে না। নিজের স্বামীকে খুন করে তার বাচ্চাটাকেও মেরে ফেলতে চেয়েছিলে। একটা কথা জেনে রেখো, তুমি আমাকে ঠকিয়েছো, তাই আমি তোমাকে ছাড়বো না। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমি প্রমাণ করবই হারাধন কার সন্তান। এর সমাজে তোমাকে আমি নেকেট করে দেবো। নেকেট! কি সর্বনাশ! এখন উপায়? আমি তো এবার ফেসে যাব। আমাকে যেভাবেই হোক প্ল্যান করে বাঁচতে হবে।
অসীম, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তুমি হারাধনের রক্ত পরীক্ষা করার আগেই ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। ওই পাপের সন্তান হারাধনকে আমি নিজের হাতে খুন করব। পাপের চিহ্ন আমি রাখবো না। কি হয়েছে মা? পাশের ঘর থেকে শুনতে পাচ্ছিলাম বাবার সঙ্গে আপনার অশান্তি হচ্ছিল। কি নিয়ে অশান্তি হচ্ছিল মা? ওকে এখন আমি এমন ডোজ দেব যে এক ডোজেই কিস্তি মাত হয়ে যাবে। আমার কথা শুনে ওর মাথায় আগুন জ্বলে যাবে, আর ও তখন নিজের হাতেই নিজের স্বামীকে খুন করে দেবে। একা একা মনে মনে কি বলছেন মা? তোমাকে যদি সেসব কথা বলি তাহলে তুমি হয়তো মাথা ঠিক রাখতে পারবে না। নিজের হাতেই নিজের স্বামীকে খুন করে দেবে। তাই হারাধনের প্রাণ বাঁচাতে আমি তোমায় কিচ্ছু বলবো না। না, আমি শুনতে চাই, আপনাকে বলতেই হবে। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আমার ছেলের উপর বদলা নেবে না। বেশ, কথা দিলাম। বলুন কি হয়েছে? হারাধন আর ওর বাবা যুক্তি করেছে আমাকে দিয়ে জোর করে সমস্ত সম্পত্তি ওদের নামে লিখিয়ে নেবে। কিন্তু আমি মা হয়ে আমার আরেক ছেলে প্রলয়কে কি করে বঞ্চিত করব বলো? না না না, তা কি করে সম্ভব? তাছাড়া আমার স্বামী হারাধন বোকাশোকা মানুষ, ও সম্পত্তির কি বোঝে? আপনি বরং ওই ভাগটা আমার নামে লিখে দিন। তোমাকেই তো লিখে দেবো ভেবেছিলাম, কিন্তু হারাধন আর ওর বাবা এনে আমার সঙ্গে খুব অশান্তি করছে। ওরা বলছে রাজা গুন্ডাকে দিয়ে ওরা এই কাজ করাবে। রাজা গুন্ডার সঙ্গে নাকি ওরা এ নিয়ে কথাও বলেছে। সে কি এখন উপায়? উপায় তো একটা বার করতেই হবে। বলছে বটে, আমি হলে কিন্তু মাথা ঠিক রাখতে পারতাম না। নিজের হাতে নিজের স্বামীকে খুন করে দিতাম। দেখো, তুমি যেন আমার ছেলেটাকে মেরে ফেলো না। আমার ছেলেটাকে যেন তুমি মেরে ফেলো না। মেরেই ফেলবো। নিজের হাতে নিজের স্বামীকে খুন করব। ওকে খুন করে প্রলয়কে নিয়ে আমি আবার নতুন জীবন শুরু করব। তার আগে কে ওখানে? একই, তুই এখানে অন্ধকারে দাঁড়িয়ে কি করছিলি? আগে নাম যে আমার সত্য, তাই সত্যের সন্ধানে ঘুরে বেড়াই। এই শোন, আমার বোকা বজ্জার স্বামীটা কোথায়? হঠাৎ স্বামী খোঁজ কেন করছেন বৌদিমণি? কোনোদিনও তো স্বামীর নাম মনে আনেননি। তা কেমন হলো? একটা সময় আসে যখন মানুষ তার নিজের ভুল বুঝতে পারে। আজ আমি বুঝেছি মেয়েদের জীবনে স্বামী হচ্ছে সব। এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য আমি প্রতীক্ষার প্রহর গুনেছি, ধৈর্যের পরীক্ষা দিয়েছি, তোমার কোনো কথার উত্তর না দিয়ে। নেই, আর আমার কোনো রাগ নেই। এতদিন তোমার সঙ্গে যা খারাপ ব্যবহার করেছি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। দেখ সত্য দেখ, কথায় বলে না যে সয় সেই মহাশয়। নেই, আর আমার কোনো রাগ দুঃখ অভিমান কিচ্ছু নেই। আজ থেকে আমি তোমার কথা শুনেই চলবো। আমিও তোমার সব কথা শুনবো। তুমি যা বলবে আমি তাই করব। অনেকদিন বাপের বাড়ি যাইনি, তোমাকে নিয়ে বাপের বাড়ি যাব। কি মজা! আমি শ্বশুর বাড়ি যাব। না, তুমি যাবে না। কেন যাব না? আমি শ্বশুর বাড়ি যাই। আজও তুমি যাবে না। আমি তোমায় যেতে দেব না। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুই মাথা গলাচ্ছিস কেন? আমার মাথাটা গলিয়ে যদি দাদা বাবুর মাথাটা হাড়ি কাটে পৌঁছানোর আগে বাঁচাতে পারি সেই চেষ্টাই করব। বাড়ির চাকর হয়ে তুই কিন্তু বড্ড বার বেড়ে গেছিস। আপনি ভুল করছেন, আপনি অন্যায় করছেন বলেই তো আমার এত বার বেড়েছে। কি বলতে চাস তুই? আমি ভুল অন্যায় করেছি মানে? দাদা বাবুকে আপনি ধোকা দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে বোকা হলেও বিশ্বাসী। তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তোর দাদা বাবু কি অতি সৎ, অতি সরল, অতি বাড়াবাড়ি কোনোটাই অতি ভালো নয়। জেনে রাখুন, অতি মানেই চরম ক্ষতি। আমার স্বামীর আমি কোনো ক্ষতি হতে দেব না। নিজে ক্ষতি চালাক মনে করে নিজের ক্ষতি করেছেন, আবার করতে যাচ্ছেন। আমি আমার কি ক্ষতি করেছি? তাহলে বলি, নিজের স্বামীকে গোলাম বানিয়ে বোকা মেয়েরা হয় গোলামের স্ত্রী, আর বুদ্ধিমতী মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে হয় রাজা স্ত্রী রানী। নেই
নেই, আমার এটা ওটা কিছুই নেই। কিছু আছে কি নেই সেটা আমি বুঝবো, যেহেতু আমি তোমার স্ত্রী। শুধু জঙ্গলের জন্তুই বাঘই হিংস্র হয় না, মানুষ তার থেকে আরো বেশি হিংস্র। তবে বাঘকে দেখলে চেনা যায় যে সেটা বাঘ, কিন্তু মানুষকে দেখলে সেটাও চেনা যায় না। পাগলের প্রলাপ না শুনে চলো তো আমার সাথে তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ চলো চলো চলো। নেই নেই, হ্যাঁ আমার কোনো চিন্তা নেই নেই, কি মজা কি আনন্দ। দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু যেও না, দাদা বাবু আমার কথাটা শোনো। শুনবো না, কোনো কথা শুনবো না। এই রাস্তা দিয়ে আসছে আমার দাদা হারাধন, কোনো কথা না শুনে ছুরিটা চালিয়ে দেবো দাদার বুকে। এই অন্ধকার রাস্তা কেউ জানতেও পারবে না যে আমার ছুরিতে আমার বৌদি বিধবা হয়েছে। বিধবা হবার পরেই তো তোমার দেওয়া সিঁদুর পরে আবার সধবা হয়ে যাব। যদিও বাজারের ওই 3 টাকা সিঁদুরের কোনো মূল্য দেই না, তবু তুমি যদি চাও সিঁদুর তো পড়তেই হবে। সিঁদুর টুদুর পরে হবে, আগে বলো সে কোথায়, এত সময় দেওয়া যাবে না। আসছে, দুজনেই একসঙ্গে আসছিলাম, হঠাৎ আমি এগিয়ে এলাম, তুমি রেডি হয়েছো কিনা দেখতে। আমি একদম রেডি, শুধু ভাবছি ছুরিটা চালাতে গিয়ে আমার হাতটা কেঁপে যাবে না তো। নিজের দাদা বলে তুমি যদি না পারো ছুরিটা আমাকে দাও। সাবাস। না 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 না, এই না হলে আমার। কি হলো, থামলে কেন? বলো আমি তোমার কে? এখনো বৌদি আছো, দুদিন পরে আমার বউ হবে। এই মালটা আসছে, আমি আড়ালে গা ঢাকা দিয়ে আছি, ঠিক সময় ঝাঁপিয়ে পড়বো। সাবধান, খুব সাবধান। ছুরিটা আপাতত লুকিয়ে রাখি, ঠিক সময় বার করব, কারণ অ্যাকশনজে না মারলে ওর গায়ে যা ক্ষমতা সব প্ল্যান ভেস্তে দেবে। নেই নেই, আর আমার কোনো ভয় নেই নেই। শ্বশুরবাড়ি যাওয়ার পথে যে এত সুন্দর একটা মন্দিরে প্রণাম করবো ভাবতেই পারিনি। জানো তো রাখি, ওই মন্দিরের মা কালী বলল, যা বেটা তোর সব বিপদ ফাড়া কেটে গেল। বাহ, মা কালী তোমার সঙ্গে কথা বললো, তুমি শুনতে পেলে? দূর পাগলি, শুনতে পাওয়া যায় নাকি, অনুভূতি দিয়ে বুঝতে পারা যায়। কিরকম কিরকম? ও তো যখন আমি মা কালীকে প্রণাম করছিলাম, চুপ বুঝি, যখন আমি মায়ের পাশায়ন করছিলাম, তখনই তো মা কালী এসে আমার কানে কানে বলল। আর জানো তো, ওই মন্দিরের পুরোহিত আমায় ফুল দিয়েছে আর বলেছে ওটা লুকিয়ে রাখতে, তাই তো ওটা আমি আমার জামার নিচে লুকিয়ে রেখেছি। কই দেখি দেখি কি ফুল? না দেখাবো না। ওরে ছুরিটা চালা মারে, এসব কাজে এত সময় নিলে চলে না, ধর তক্তা মারবে রে। নেই নেই, আর আমার কোনো চিন্তা নেই নেই। চলো গো রাখি, দেরি হয়ে যাচ্ছে, এবার কিন্তু আমাদের ওই শ্বশুর বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। আজ আমার আনন্দের সীমা নেই। আরে ওর আনন্দের কথা শুনে তোর কি লাভ? না, মনে হচ্ছে গেল। এই জন্যই বলে সালা মেয়েদের 12 হাত কাপড়ও কাঁচা থাকে না। এই রাখি, তোমার আছে তো, আমার তো নেই। আরে কি বলবে তো, তোমার কি নেই আর আমার কি আছে? আরে বাবা, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু মিষ্টি নিতে হবে না? তোমার যা মিষ্টি ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা, আর মিষ্টি নিতে হবে না। তাই তাহলে শ্বশুর বাড়ি গিয়ে বলবা মিষ্টি নেই নেই। তোমাকে মিষ্টি নিয়ে আর শ্বশুর বাড়ি যেতে হবে না, এখানেই খেলা শেষ হবে। নেই নেই, আমার খেলনা নেই নেই। তাহলে কি দিয়ে খেলবো? তোমাকে খেলতে হবে না, আমি খেলবো, কারণ তোমার কাছে নেই নেই, আমার কাছে আছে আছে। আমার এই সুন্দর খেলনাটা দিয়ে খেলবো। কই দেখি দেখি। না থাক, এখন দেখবো না। ওই শ্বশুর বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ করে তারপর তুমি আর আমি খেলবো। শ্বশুর বাড়ি গিয়েও নয়, ঘর বন্ধ করেও নয়, এখানে এই ফাঁকা রাস্তায় খেলবো। এখানেই খেলবে? অবশ্য কেউ কোথাও যখন নেই, খেলাটা শুরু করো। এই দেখ আমার খেলনা, আয় তোর শেষ খেলাটা হয়ে যাক। তুমি আমায় খুন করবে? আমি পালাই। কোথায় পালাবি? আজই তো শেষ দিন। কি তোর হাতে পিস্তল? আর নেই না, এবার বলবো আছে আছে।
তোমারও আছে, আমারও আছে। শুধু তোমার খেলনাটার চেয়ে আমার খেলনাটার দামটা একটু বেশি। একবার টিপবো তাহলেই ভেতরে ঢুকে যাবে। নেই নেই, আর তোমাদের মুখে হাসি নেই নেই। কিন্তু পিস্তল কোথায় পেলো? আশ্চর্য ব্যাপার তো। আশ্চর্যের কিছুই নেই, বলছিলাম না মন্দিরের পুরোহিত ফুল দিয়েছে, এটাই সেই ফুল। নেই নেই, আর আমার কোনো ভয় নেই নেই। তার মানে মন্দিরের পুরোহিত আমি মন্দিরের পুরোহিত যে ওর হাতে পিস্তলটা তুলে দিয়ে বলেছিলাম, যখনই তোমার ভাই আর তোমার বউ তোমাকে মার্ডার করতে আসবে তখনই ওদের দিকে পিস্তলটা তাক করবে। একটা কথা খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দাও, তোমাদের সকলের দিকে আমার নজর ছিল, নজর আছে আর নজর থাকবে। কিন্তু তোমাকে তো আমরা খাল কেটে কুমির এনে কি ভুলটাই না করেছো না রাজা গুন্ডা গুন্ডামি করে মানুষকে বাঁচানোর জন্য, মানুষকে মারার জন্য নয়। ভাই হয়ে ভাইকে খুন করতে গেছিলে, আমি একটা ভাড়া করা গুন্ডা হয়ে তোমার ভাইয়ের প্রাণটা বাঁচিয়ে দিয়ে গেলাম। আজ আমার একটা নতুন শিক্ষা হলো ভাই। শিক্ষা শুধুমাত্র পড়ার বই থেকে পাওয়া যায় না, শিক্ষা পাওয়া যায় আশেপাশে প্রতিবেশীর আচার ব্যবহার দেখে, যেটা হলো বাস্তব শিক্ষা, সেটাই আজকে আপনি পেলেন। আমি যেন কোন অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম, তুমি আমার চোখ খুলে দিলে। আপনাকে বাঁচাতে পারলাম তার জন্যে যে প্রত্যেকটা মুহূর্তে আমায় খবর দিয়ে বলেছিল আজকে আপনার ভাই আর আপনার বউ আপনাকে মার্ডার করতে আসবে। বলবো 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 সময় এলে সঠিক জায়গায় সঠিক সময় সঠিক কথাটাই বলবো। কিন্তু এই মুহূর্তে ধিক্কার জানিয়ে শুধুমাত্র আপনাকে একটাই কথা বলবো, বৌদি 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 ঘরের বউ না হয়ে আপনার উচিত ছিল বাজারের নোংরা মেয়ে হওয়া। কারণ ঘরের বউ হওয়ার কোনো যোগ্যতাই আপনি অর্জন করেননি, কিন্তু বাজারের নোংরা মেয়ে হওয়ার যোগ্যতা একটু 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 করে মেকআপ করে এই ছোট 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 জামা কাপড় পরে খুব সুন্দর করে অর্জন করেছেন। তাই আপনার কপালেও অশেষ দুর্গতি অপেক্ষা করছে। রাজাবাবু, আমরা কিন্তু আপনাকে সম্মান করি। তোমরা হলে শক্তের ভক্ত আর নরমের জম। সম্মানটা আমাকে না করে নিজের রামচন্দ্রের মতন দাদাকে করো, তাহলে এই সমাজে সংসারে প্রত্যেকটা মানুষ তোমাকে সম্মান করবে। ভাই হয়ে ভাইকে খুন করতে গিয়ে ঔরঙ্গজেব না সেজে ভরত হয়ে শ্রী রামচন্দ্রের পদ সেবা করো, তাহলে এই সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসবে। একটা কথা সব সময় মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিও, ডুবে যাওয়া সূর্য 12 ঘন্টা পরে আবার আমরা ফিরে পাই, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস একবার হারিয়ে গেলে জীবনে কোনোদিনও ফিরে পাওয়া যায় না। প্রলয়, তুমি ওর জ্ঞান অর্জন করো, বাট আমি কারো জ্ঞান নিতে রাজি নই। আমি খুব তাড়াতাড়ি তোমার দাদাকে ডিভোর্স করব। কি দিনকাল পড়েছে মাইরি, বিবাহিতরা ডিভোর্স দিতে ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় পাগল। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তায় বুঝেদের নিজেদের যৌবন ধরে রাখার আকুলতা। চাকরিজীবীরা কাজের চাপে পাগল, বেকাররা চাকরির আশায় পাগল। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকদের শান্তি ফিরে পাওয়ার আকুলতা, কিন্তু শান্তি নেই, শান্তি কোথাও নেই। তাই শান্তি ফিরে পেতে আমি আমার নিজের আদর্শতেই চলবো আর চিৎকার করে এই সমাজের বুকে থাকা প্রত্যেকটা মানুষকে বলবো, আমি গুন্ডা নই, আমি ক্রিমিনাল নই। গুন্ডা তারা যারা সমাজের উঁচু চেয়ারে বসে আপনার আমার মতন সাধারণ মানুষের সত্যের বাণী রোজ 2 হাতে গলা টিপে হত্যা করছে। রাস্তায় বাটি হাতে যারা ভিক্ষে করছে ভিখিরি তারা নয়, ভিখিরি তারা যারা আপনার আমার মতন সাধারণ মানুষের কষ্টের টাকা রোজ 2 হাতে লুট করছে। তাই এই সমস্ত ঘুঘুর বাসা আমি ভেঙে দেব। কিন্তু আমার মনে হয় যা করবেন একটু ভেবে চিন্তা করবেন। এই কালো দুনিয়ায় ভালো হয়ে কোনো লাভ নেই, তাই সোজা পথে চলে নিজের বিপদ ডেকে আনবেন না। মনে রাখবেন, বাগানের সোজা গাছটাই কিন্তু সবার আগে কাটা পড়ে। তোর মৃত্যু যে আমার হাতেই লেখা আছে। এলাকায় যখন আমি একবার এসে গেছি, আকাশে একটাই সূর্য থাকবে, সেটা আমি। এই অঞ্চলের সব পাপ আমি জ্বলিয়ে পুড়িয়ে ছাই করব।